স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। প্রথমত আমরা কথা বলছিলাম সিটি ইলেকশন নিয়ে, এবং এই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি জটিল হবে বলে অনেক আশঙ্কা করছেন, এবং নির্বাচন কমিশন বলছে যে তারা মোট 60 কোটি টাকা তাদের এই নির্বাচনের বাজেট, যার 60% তারা ব্যয় করবেন আইন শৃঙ্খলার পেছনে। হ্যাঁ, মানে 60%, 60 কোটি টাকা, 60% প্রায় তো 40 কোটি টাকা। আচ্ছা, সেটা বড় কথা না। বড় কথা হলো যে আমরা কিন্তু শুরুটা যে আলোচনাটা করেছিলাম যে আসলে বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির জিনিসটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, বা যদি বিএনপি ইলেকশনে না যায়, যদি এরকম পেট্রোল বোমা, অবরোধ, হরতাল চলে, সেটাও কিন্তু আরেক রকম চ্যালেঞ্জ, সেটার মধ্যে নির্বাচন আয়োজনটা করা। ফলে এই ক্ষেত্রে আমরা মনে করি যে নির্বাচন কমিশনকে একটি শক্ত অবস্থানে থেকে ভালো, একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু উপহার দিতে হবে। কারণ আমরা জানি যে এর আগে 5 জানুয়ারি নির্বাচন নিয়ে একটি প্রশ্ন আছে বাংলাদেশে সবার মনে, দেশে বাইরে। উপজেলা নির্বাচন যেটি হয়েছে সেটিও প্রথম ধাপের নির্বাচনগুলো যেরকম হয়েছে, পরের ধাপের নির্বাচনগুলো নিয়ে কিছু কিছু প্রশ্ন উঠেছিল। আমরা চাই যে নির্বাচন কমিশনকে বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণের ক্ষেত্রে প্রতিটা নির্বাচন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার একটি বড় দায়িত্ব আমাদের নির্বাচন কমিশনের কাঁধে পড়ে। এবং আমরা সবসময় বলে থাকি যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, নির্বাচনী আইনগুলো সংস্কার করে আরও বেশি যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয় সেটির ব্যবস্থা করতে হবে। এই ক্ষেত্রে আমি মনে করি যদিও এটি স্থানীয় সরকার নির্বাচন, কিন্তু দেশের খোদ রাজধানীতে হচ্ছে, সেই রাজধানীতে নির্বাচন কিন্তু সকলের চোখের সামনে হবে। বাংলাদেশের রাজধানীতে এখন 24টা টিভি চ্যানেলের ক্যামেরা থাকবে যে কোনো ঘটনার জন্য। বাংলাদেশের অনেকগুলো সংবাদপত্রের সকল রিপোর্টাররা এখানে থাকবে। এখন অনলাইনে একটা বড় ধরনের বুম হয়েছে। অনেকগুলো আমি বলতে চাই যে চোখের সামনে নির্বাচন কমিশনকে কিন্তু এই আয়োজনটা সম্পন্ন করতে হবে এবং মানুষের কাছে বুঝতে দিতে হবে যে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। আর যদি বিএনপি নির্বাচনে আসে, যদি বিএনপি ঘোষণা দেয়, আমি মনে করি নিশ্চয়ই তারা একটা কথা বলবে যে একটি লেভেল প্লেইং ফিল্ড করা জরুরি। সরকারের দায়িত্ব হবে এক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। না, লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা সংশয় সন্দেহ আছে। কিন্তু কারণ এখন স্বাভাবিকভাবে বিএনপি যখনই নাকি সিটি নির্বাচনের ঘোষণা সিদ্ধান্ত নেবে, তখন কিন্তু তারা চাইবে যে জেলে আটক নেতা কর্মীদের মুক্তি, দলীয় কার্যালয়ে তাদের কার্যক্রম পরিচালনা করার অধিকার, এই বিষয়গুলো নিশ্চিত করা। কারণ তা নাহলে যদি বর্তমান অবস্থা ধরপাকড় অব্যাহত থাকে এবং দলীয় কার্যালয়ে অফিসে তালা দেওয়া থাকে, তারা যদি সভা সমাবেশ মিছিল যদি না করতে পারে, তাহলে কিন্তু সিটি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড হবে না। ইতিমধ্যে কিন্তু বোঝা গেছে যে এখন পর্যন্ত যা নির্বাচনী কার্যক্রম এবং নির্বাচন কমিশন ঘোষণা করার আগে থেকে সারা ঢাকা শহর কিন্তু ছেয়ে গেছে শুধুমাত্র এক সরকার দলীয় পোস্টারে, সমর্থকদের, কাউন্সিলর এবং মেয়র প্রার্থীদের পোস্টারে। সুতরাং যখনই নাকি বিএনপি সিদ্ধান্ত নেবে যে তারা এই নির্বাচন করবে, তখনই কিন্তু শুধুমাত্র প্রচারণা না, সাথে সাথেই এই যে আটক নেতা কর্মীদের মুক্তি, সেই ক্ষেত্রে আবার প্রশ্ন উঠবে যে অনেকের নামে মামলা আছে, সেই মামলাগুলো প্রত্যাহার করা। তখনও কিন্তু আরেক ধরনের রাজনৈতিক টানাপোড়েন শুরু হবে, দলীয় কার্যালয় খুলে দেওয়া, সভা সমাবেশ করতে দেওয়া। সুতরাং এইসব ক্ষেত্রে সরকার বা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ইতিবাচক সিদ্ধান্ত নেবে কিনা, তারা যেভাবে চাইবে সেইভাবে মানে তারা সিদ্ধান্ত নেবে কিনা, সেই প্রশ্নটা কিন্তু জড়িত। সুতরাং বিষয়টা কিন্তু খুব এত সোজা না। মানে যেই পরিস্থিতি এখন পর্যন্ত বহাল আছে, সেই পরিস্থিতির উত্তরণ ঘটাতে গেলেও কিন্তু একটা সময়ের দরকার হবে। সেই সময়টা কিন্তু খুব বেশি নেই, কারণ লাস্ট ডেট কিন্তু 29শে এপ্রিল। সুতরাং সময় বেশি নেই। সুতরাং ভোট তার আগে তো নমিনেশনের সময় আছে 9 দিন, আর ভোটের সময় 1 মাস। তাহলে এই প্রার্থী মনোনয়নটা চূড়ান্ত করতে যেহেতু একটা কার্যক্রমের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সুনিশ্চিত না হলে কিন্তু বিএনপির পক্ষে এই নির্বাচন অংশ নেওয়াটা কঠিন হবে এবং এটাও একটা পক্ষান্তরে একটা চাপ হবে, নেগোসিয়েশন ব্যাপার হবে। সুতরাং পুরো বিষয়টাই কিন্তু আমরা যদিও বলি যে স্থানীয় সরকার নির্বাচন, পুরো বিষয়টাই কিন্তু একটা রাজনৈতিক প্রক্রিয়া। সুতরাং এই রাজনৈতিক প্রক্রিয়াটা চালু করতে হবে। আমরা আরেকটি বিষয়ে যেতে চাই যে অভিজিৎ হত্যা নিয়ে হতাশ অভিজিতের বাবা। হত্যার তদন্ত নিয়ে 1 মাসেও অগ্রগতি নেই, এবং আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একটি আজকে প্রতিবেদন দেখিয়েছি যেখানে দেখানো হয়েছে যে যেই সভাতে গিয়েছিলেন অভিজিৎ বইমেলার এবং সেখানে যারা তাকে ডেকে নিয়ে গেছিল তাদের দিকে সন্দেহের তীর। এটা অভিজিতের বাবার বক্তব্য। আমরা যেটা অভিজিতের বাবা আরেকটি মানে স্মরণ সভার মতো কিন্তু ছিল, সেখানে অনেকে বক্তব্য দিয়েছেন। তা আমরা যেটা বুঝতে পারি যে অভিজিতের বাবা যেভাবে বলছেন আজকেও, যে
উনি অনেকগুলো নিজের মতন করে অনেকগুলো তথ্য খোঁজার চেষ্টা করেছেন এবং উনি আজকে এটিও বলেছেন উনি এগুলো পুলিশকে দিয়েছেন। ওনার যে সন্দেহগুলো যার দিকে উনি সন্দেহ করেন বা উনি যে কথাটা বলছেন যে বইমেলা যাদের সাথে বসতো বা শেষ দিন যাদের সাথে বসেছিল তাদের মধ্যেও কেউ থাকতে পারে, এটা ওনার ব্যক্তিগত সন্দেহ। তা আমরা মনে করি একটু আমি বলতে চাই অভিজিতের বাবার সঙ্গে একই রকম মতে যে একটু পুলিশের একটু আমরা মনে করি যে একটু গা ছাড়া ভাব বলাটা হয়তো বেশি হয়ে যাবে, কিন্তু যতটা গুরুত্বের সঙ্গে বা তৎপরতা আমরা আশা করি অভিজিতের মতন একজন মানুষ প্রকাশ্যে, এবং বইমেলা চলছিল তখন ওখানে সিসিটিভি থেকে শুরু করে নিরাপত্তার 4 স্তরের নিরাপত্তা এবং খুব কাছেই পুলিশের অবস্থান, পুলিশ যখন রক্তাক্ত পড়ে আছে অভিজিৎ তার পাশে পুলিশ দাঁড়ানো আছে, সেই অবস্থায় যখন একজন মানুষ খুন হয় এবং একটি মুক্তিবুদ্ধির লেখক যখন খুন হন বা একজন মেধাবী মানুষ যখন খুন হন, তখন পুলিশ যেভাবে আমরা একটি রিপোর্টে দেখিয়েছি যে সেই বৈঠকে একজন ছিল যে মান্নান তার নাম, এবং সে এখন আর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাচ্ছে না, অভিযোগের তীরটি তার দিকে। এটা অভিজিতের বাবা কিন্তু তার নামটা বলেছেন, আমি জানি না উনি সম্ভবত একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষক, এবং আমরা তার সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেছি, তিনি বলেছেন যে এই মুহূর্তে তিনি কথা বলবেন না। দীপু ভাই, আপনি কি মনে করেন? না, এটা আমি প্রণবের সাথে একমত। যত এই তদন্ত প্রক্রিয়াটা এই ধরনের প্রলম্বিত হবে, গা ছাড়া ভাব হবে, দীর্ঘায়িত হবে, তত বেশি কিন্তু গুজবের ডালপালা মেলা শুরু করবে, এবং তখন কিন্তু তদন্ত করাটা কিন্তু পুলিশের জন্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য খুব কঠিন হয়ে যাবে। আর এটা হলো সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাগররুনিটা। সাগররুনির আমরা কিন্তু পুলিশের এখন তদন্তের অগ্রগতির কোনো আভাস পাচ্ছি না, তারা কিছু বলছেন না আমাদের। খুব দুঃখজনক যে কারণ যেই তার হত্যাকাণ্ডের ঘটনাটা দেশে বিদেশে যে পরিমাণ সাড়া জাগিয়েছে, সেই বিষয়টা আন্তর্জাতিকভাবে যে পরিমাণ এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, ফোকাস করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু সরকারকে খুব অ্যাক্টিভ মনে হচ্ছে না। এই অ্যাক্টিভ না হলে কি হবে? এখন মানে ভিকটিমের যে স্বজনরা বা তার যারা বাবা যিনি, তিনি তো বসে থাকবেন না, তিনি সন্তান হারিয়েছেন, তিনি তো কথা বলবেন। তিনি যখন দেখবেন পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ যত তদন্ত করছেন এবং দোষীদেরকে গ্রেপ্তার করছে না, তখন তো তিনি তার মতন করে অনেক প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবে। এই উত্তর যখন দেওয়া শুরু করবে তখন তদন্তটা কিন্তু অনেক জটিল হবে। কারণ এখানে মনে রাখতে হবে যে ভিকটিমের পরিবার যখন একটা কথা বলবে, মানুষ কিন্তু সেটাকে বিশ্বাস করতে চাইবে। তখন যদি তদন্তে যদি ভিন্ন কোনো কিছু আবিষ্কৃত হয় বা উদ্ঘাটিত হয়, তখন কিন্তু সেটা বিশ্বাসযোগ্য হবে না। সুতরাং এই কারণে আমার মনে হয় যে পুলিশ কর্তৃপক্ষ এই পরিবারকে আশ্বস্ত করার দরকার যে তারা সত্যি সত্যি তদন্ত করছে, এবং কি তদন্ত করছে বিষয়টা তার পরিবারকে কনভিন্স করার দরকার বা খোলাসা করে বলা দরকার। তা নাহলে বিষয়টি আরো জটিল হবে, এবং যত জটিল হবে সেটা সরকারের ভাবমূর্তির জন্য। আমি একটু পুলিশের পক্ষে বলতে চাই, পুলিশ অনেক সময় হয়তো পুলিশ আমাদের বলবে যে আপনারা বেশি বেশি সমালোচনা করছেন, আসলে আমাদেরও জানার দরকার নেই, কিন্তু কমপক্ষে তো অভিজিতের বাবাকে জানাতে হবে বা বুঝতে দিতে হবে যে পুলিশ সত্যিকারের তদন্ত করছে। আর তদন্তের যে সবটাই প্রকাশ্যে দেখা যাবে তাও কিন্তু দরকার নেই, কিন্তু পুলিশ আমাদেরকে আশ্বস্ত হতে হবে এবং তখন কথা বলবো আমাদের যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে আম্পায়ারিং নিয়ে অনেক কথা হচ্ছে এবং আজকেও হচ্ছে, আমরা সেই বিষয়ে ফিরবো। যাচ্ছি বিরতিতে, ফিরছে কিছুক্ষণ পর।